অনুব্রত মণ্ডলের কদর্য ভাষায় রীতিমতো তোলপাড় রাজ্য। সাধারণ মানুষ থেকে বিরোধী দল, একেবারে তুমুল উত্তেজনা প্রত্যেকটি মানুষের মধ্যে এই কথোপকথন ঘিরে। আজকে শনিবার অনুব্রত মণ্ডলের হাজিরা দেওয়ার নির্দেশ ছিল, পুলিশি তলব ছিল, কিন্তু সময় অতিক্রান্ত, 11টা বেজে গিয়েছে, সময় অতিক্রান্ত, এখনো পর্যন্ত হাজিরা দেননি অনুব্রত মণ্ডল এবং অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে গেলেন। এতটা ধৃষ্টতা তার কি করে হলো? আমার কথা হচ্ছে সংশোধনাগারে গিয়েও কি সংশোধিত হতে পারেননি অনুব্রত মণ্ডল? না, দেখো সায়নী, যে কোনো সাধারণ মানুষেরই, সাধারণ নাগরিকেরই যে আইনি সাহায্য নেওয়ার অধিকার আছে। অনুব্রত মণ্ডলকে পুলিশ আজকে সকাল 11টার মধ্যে হাজিরা দিতে বলেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল এখন হয়তো নিজের আইনজীবীর সঙ্গে কথাবার্তা বলছেন বা তার অসুস্থতার কারণ দেখিয়েছেন, এই জায়গাগুলো তার রয়েছে। কিন্তু আমি বলবো যে অনুব্রত মণ্ডলের না ব্যাপারটা, গোটা ঘটনাটাতে এখন দায় নেই, দায় এখন পুলিশের। এই কারণেই, তার কারণ হচ্ছে যে একটা লোক পুলিশের আইসিকে এই ধরনের কদর্য এবং নোংরা ভাষায় গালাগাল করেছেন। শুধু তাকে নয়, তার মা, তার স্ত্রী, এদের নাম করে গালাগাল করেছেন। এখন সেই জায়গাটাতে দাঁড়িয়ে যে পুলিশের এখন অ্যাক্ট করা দরকার, আমাদের দেখতে হবে যে পুলিশ কি ব্যবস্থা নেয়। ধরো আজকে অনুব্রত মণ্ডল যাননি, তিনি হয়তো আইনজীবীর মাধ্যমে কোনো চিঠি পাঠিয়েছেন বা তার অসুস্থতার কারণ জানিয়েছেন, একটা দিন তিনি নাই যেতে পারেন, হয়তো সেরকম ধরনের তিনি আইনি সাহায্য নিয়েছেন বা ইত্যাদি প্রভৃতি। কিন্তু ফাইনালি লোকে দেখতে চাইবে যে পুলিশ কি করছে, যে পুলিশকে কি এরকম কদর্য ভাষায় গালমন্দ করে পার পেয়ে যাওয়া যায়। সেটা যে পার পেয়ে যাওয়া যায় না, সেইটাকে এস্টাবলিশ করতে হবে পুলিশকে। ফলে দায়টা এখন পুলিশের। আমার মনে হয় দায় এখন আর অনুব্রত মণ্ডলের। তো অনুব্রত মণ্ডল রীতিমতো বুড়ো আঙুল দেখিয়েছেন পুলিশ। না, আমি এখনো বলবো বুড়ো আঙুল দেখিয়েছে, আমি বলবো না। তার কারণ হচ্ছে যে কোনো মানুষের লিগাল রিকোর্স নেওয়ার একটা জায়গা থাকে, একটা পরিসর থাকে। কারণ হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থায়, ভারতবর্ষের যে আইনি ব্যবস্থা, তাতে তো সেই সুযোগটা দেওয়াই হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ, তিনি আইনি সাহায্য নিতে পারেন, সেই জায়গাটা রয়েছে। কিন্তু ফাইনালি কি হচ্ছে? ফাইনালি যেটা হচ্ছে, দেখো অনুব্রত মণ্ডল স্বীকার করে নিয়েছেন যে অডিও ক্লিপটি তার, কারণ তিনি ক্ষমা চেয়েছেন। তার মানে এটা তার স্বীকারোক্তি যে ওই অডিও ক্লিপটি তার। এখন এটা যখন এস্টাবলিশড যে তারই গলা, তিনিই গালমন্দ করেছেন, তার ফলে পুলিশকে এখন অ্যাকশন নিতে হবে। পুলিশ তার বিরুদ্ধে 4টে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে। সেই জামিন অযোগ্য ধারাগুলোতে কি আছে না, সর্বোচ্চ 2 বছর পর্যন্ত, কোনো ধারাতে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড রয়েছে, বা কারাদণ্ড জরিমানা রয়েছে, বা শুধু জরিমানা রয়েছে, এরকম নানা রকম রয়েছে। এখন মানুষ দেখতে চাইবে যে পুলিশ যে মামলাটা করেছে তার অ্যাকর্ডিংলি পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে। পুলিশ যদি ব্যবস্থা না নেয়, তাহলে আখেরে পুলিশের অথরিটি দুর্বল হয়ে যাবে। আমি কালকেও যে কথাটা বলছিলাম, যে পুলিশের অথরিটি রাখতে গেলে পুলিশের মর্যাদা এবং পুলিশের যে ডিগনিটির জায়গাটা তো রাখতে হবে। কেউ যদি এটা পুলিশকে আজকে গালাগাল দিয়ে দেয়, তারপরে যদি পুলিশ না করে, বা পরশু তো রামসান যদিও করবে আর ক্ষমা চেয়ে নেবে, তো এটাই তো সিস্টেম হয়ে যাবে। এইটা তো সিস্টেম হতে পারে না কোনো আইনি ব্যবস্থায়। কোথাও গিয়ে তো মনে হচ্ছে যে পুলিশের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। একদিকে আমরা দেখছি যে চাকরিহারা শিক্ষক, তাদের উপরে একটা ধরপাকড় চলছে বিভিন্ন জায়গা থেকে, অথচ এত বড় একটা কদর্য অপমান সহ্য করার পরেও এইভাবে পার পেয়ে যাবেন অনুব্রত মণ্ডল, তাকে ধরতে গিয়ে হিমশিম খাচ্ছেন পুলিশের। না, দেখো, যেটা শিক্ষকদের আন্দোলনের বিষয়টা আলাদা, অনুব্রত মণ্ডলের বিষয়টা আলাদা। শিক্ষকদের যে আন্দোলনের বিষয়টা, সেটাতে পুলিশ যে যুক্তিতে তাদেরকে, কোথাও কি কোনো পক্ষপাতিত্ব চলছে, যে যুক্তিতে তাদের তুলে দেওয়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার ইস্যুতে। ঠিক আছে, সেই ল অ্যান্ড অর্ডারটা রেস্টোর করে রাখার দায়িত্ব পুলিশের। আবার যারা প্রতিবাদ জানায়, তারা তাদের মতো করে প্রতিবাদ জানায়। তো সেই বিষয়টার মধ্যে আমি ঢুকছি না, তো ওটা একটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু অনুব্রত মণ্ডলের বিষয়টা এতটাই একটা কদর্য বিষয়, এবং এটা হতেই পারে, হাইপোথেটিক্যালি বলছি, যে এর আগেও হয়তো অনুব্রত মণ্ডল এরকম সরকারি অফিসার বা পুলিশ কর্তাদের বলেছেন, তারা তখন চুপ করে থেকেছেন। কারণ একজন থানার কারণ অনুব্রত মণ্ডলের যে ধরনের দোর্দণ্ড প্রতাপ ছিল বীরভূমে, প্রায় একটা ফিউডাল লর্ডের মতন, তার বিরুদ্ধে একটা থানার আইসি এসপি কে অভিযোগ জানানো, বা ডিআইজি কে বা আইজি কে বা ডিজি কে অভিযোগ জানানো, সেটাও একটা বড় ব্যাপার। অনেকেই সেই ঝুঁকি নেন না। আজকে অনুব্রত মণ্ডলেরও ক্ষমতা খর্ব হয়েছে, সে কারণেই এই যে আইসি তিনি অডিও টেপটি বের করে দিয়েছেন।
ঠিক আছে, এবং তিনি একটা কমপ্লেন ফাইল করেছেন, তার কমপ্লেনের ভিত্তিতেই মামলা দায়ের হয়েছে। এটা বোঝা যায় যে অনুব্রত মণ্ডলের যে ক্ষমতার রাস্তা দুর্বল হয়ে গেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র মামলা দায়ের করে ব্যাপারটা যদি থেমে থাকে, ব্যাপারটা যদি এটা আইওয়াশ হয়ে যায়, তাহলে পুলিশের কিন্তু একটা মর্যাদাহানি হয়, এবং এইরকম ঘটনা ঘটতে ঘটতে কোনো না কোনো জায়গায় অথরিটিটা দুর্বল হয়ে যায়। তো ফলে পুলিশেরই দায় সেই যে কনফিডেন্সটা মানুষের পুলিশের উপর কনফিডেন্স, পুলিশের অথরিটি, সেটাকে রেস্টোর করা, সেটা পুলিশেরই দায়। অনুব্রত কোনো দায় নেই। অনুব্রত কালকে গালাগাল দিয়ে দিয়েছেন, মাপ চেয়ে নিয়েছেন, এখন পুলিশ কি করবে সেদিকে তাকিয়ে আছে। ফলে অনুব্রত আমি আর দায় দেখছি না, দায় দেখছি পুলিশের। পুলিশ হ্যাজ টু ডু সামথিং যাতে মানুষের কনফিডেন্স রেস্টোর্ড হয়, যে না পুলিশকে, এবং মানুষের একটা পুলিশের সম্পর্কে সম্ভ্রম তৈরি হয় যে না পুলিশকে এরকম ভাবে গালবন্ধ করে পাঠিয়ে যাওয়া যায় না। সেইটাই হচ্ছে দেখার জন্য গোটা স্টেট এখন তাকিয়ে আছে। শনিবারের হাজিরা তো এড়িয়ে গেলেন উনি, আগামীকাল রবিবার আবারও তাকে তলব করা হয়েছে শান্তিনিকেতন থানায় সকাল 11টার সময়। সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য রীতিমতো। না দেখো, সেটাই আমি বলছি যে এখন অনুব্রত মণ্ডল যদি আজকে শারীরিক অসুস্থতা, কালকেও কি এড়িয়ে যাবেন এইভাবেই? আমি জানি না তো উনি কি করবেন সেটা তো আমি জানি না, কিন্তু আমি যে কথাটা বলছি যে কোনো সাধারণ নাগরিকের একটা আইনি পরামর্শ নেওয়ার বা আইনি পরামর্শ নিয়ে সেরকম পদক্ষেপ করার একটা অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে। এখন অনুব্রত মণ্ডল হতেই পারেন যে তিনি হাসপাতালে ভর্তি হয়ে গেলেন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে, কারণ তিনি কালকে যে ক্ষমা চিঠি লিখেছেন, অনেকগুলো লিখেছেন। তো একবার তো আমি জানি যে তিনি সুব্রত বক্সিকে চিঠি লিখেছিলেন যে দলের কাছে ক্ষমা চাইছি, তো সুব্রত বক্সি পাল্টা ওনাকে জানান যে দলের কাছে ক্ষমা চাইছি বললে হবে না, লিখতে হবে যে মানুষের কাছে ক্ষমা চাইছি। তারপর আবার লিখে পাঠিয়েছেন যে মানুষের কাছে ক্ষমা চাইছি। আবার একটা চিঠিতে উনি লিখেছেন যে তিনি নানা রকম ওষুধ খান, তারপরে তার একটা অসুস্থতা রয়েছে। এখন এই অসুস্থতার কারণ দেখিয়ে তিনি যদি আজকে হাসপাতালে ভর্তি হয়ে যান, তাহলে হতে পারে, আমি জানি না কি করবেন। এটা তো আমি অ্যান্টিসিপেট করছি, বা আমি একটা হাইপোথেটিক্যালি বলছি। যেমন এর আগে যখন অনুব্রত মণ্ডলকে ইডি বা সিবিআই জেলায় ডাকানো হয়েছিল, তখন অনুব্রত মণ্ডল একটা তখন তার প্রস্টেটে না কোথায় সমস্যা বলে তিনি 7 দিন 10 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। তো তিনি তখন তো ওই রকম হাজিরায় এড়িয়ে গিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি তিনি হারিয়ে যেতে পারেননি এবং তাকে গ্রেপ্তার করা হয়। ফলে এখানে উনি কি করবেন আমি জানি না, কিন্তু যাই করুন না কেন, লোকে, বাংলার মানুষ তাকিয়ে আছে পুলিশের দিকে যে পুলিশ ফাইনালি কি করছে। এবং অনুব্রত মণ্ডলের কালকের যে চিঠি সামনে এসেছে, সেই চিঠিতেও কিন্তু মানে অসঙ্গতি রয়েছে। প্রথম কথা, উনি বলেছেন যে কিভাবে আমাদের কথোপকথনটা বিজেপির কাছে গেল। প্রথম কথা হচ্ছে কথোপকথনটা যে উনি এরকমটা চালিয়েছেন, এই কথোপকথন চালিয়েছেন, সেটা কিন্তু উনি স্বীকার করে নিচ্ছেন, মানে সেটাকে গুরুত্ব দিচ্ছেন না। কি করে সেই অডিও ভাইরাল হলো উনি সেটাতে গুরুত্ব দিচ্ছেন। সেটা অ্যালিবাই খুঁজছেন। দেখো, যখনই কেউ বিপদে পড়ে তখন অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করে, এটা একটা কমন একটা সিনড্রোম। যে যে বিজেপির হাতে গেল কি করে, এবং এটা বলে উনি হয়তো তার দলের শীর্ষ নেতৃত্বের কাছে একটা সহানুভূতি এক্সপেক্ট করার চেষ্টা করছেন, কিন্তু ওটা সেকেন্ডারি ইস্যু। একদমই তাই, প্রাইমারি ইস্যুটা সাধারণ মানুষের কাছে না ওটা নন ইস্যু। যে অডিওটি ক্লিপটা বিজেপির হাতে কি করে গেল, কি করে বাইরে গেল, নন ইস্যু। সাধারণ মানুষের কাছে ইস্যুটা হচ্ছে যে কোনো রাজনৈতিক নেতা পুলিশের কোন একজন থানার আইসি কে কি এভাবে বলতে পারেন কথা, ঠিক সেইটা কি পারেন না। তো এইটার কি এন্ড রেজাল্ট হয় সেটা মানুষ দেখার জন্য বসে আছে। তৃণমূল কি বলছে? দেখো, তৃণমূল কি বলছে মানে মনে রাখতে হবে যে 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আছে, তার মাত্র 10 মাস বাকি আছে। এই 10 মাস আগে অনুব্রত মণ্ডল একেবারে বসে যাবে, অনুব্রত মণ্ডলকে একেবারে ঘরে ঢুকে যাবে, এটাও হয়তো তৃণমূল চাইবে না। কারণ অনুব্রত মণ্ডলের সঙ্গে কিছু লোক হলেও এখনো আছে, পার্টি একটা ইউনাইটেড জায়গা চায়। তো ফলে তৃণমূল হয়তো চাইবে না যে অনুব্রত পুরোপুরি ঘরে ঢুকে যান, আবারও কি সেই একটা কিন্তু আবার না তা নয়, আবার অনুব্রতকে মাথায় তুলেও রাখবে না। যেমন তৃণমূল একটা ওখানে কোর কমিটি তৈরি করে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে একটা কোর কমিটি তৈরি করে দিয়েছেন, এবং সেটা পঞ্চায়েত ভোটের আগেই তৈরি করে দিয়েছেন। যখন অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় তিহার জেলে হেফাজতে ছিলেন, জেল হেফাজতে ছিলেন, তখনই করে দেন, এবং সেই সংগঠন সেই কোর কমিটি ডেলিভার করেছে। তারা পঞ্চায়েত ভোটে ভালো রেজাল্ট করেছে, কাজল শেখ জেলা সভাধিপতি হয়েছেন, এবং তারপরে লোকসভা ভোট হয়েছে, লোকসভা ভোটে তৃণমূল 2টো সিটি জিতেছে। তার ফলে
এমন নয় যে অনুব্রত মণ্ডল ওখানে ইন্ডিসপেন্সিবল, যে তিনি যে ইন্ডিসপেন্সিবল নয় সেটা পার্টি প্রুফ করে দিয়েছে। তবুও হয় কি যে ভোটের আগে পার্টি একটা চায়, যে একটা ইউনিটি চায়, কেউ যেন বসে না যায়, সবাই যেন ইনভলভ থাকে। তো ফলে তৃণমূল এখন একটা বিপদে পড়েছে, মানে একটা অস্বস্তির মধ্যে পড়েছে, বিপদ বলবো না, অস্বস্তিতে পড়েছে যে অনুব্রত মণ্ডলের কথাবার্তা নিয়ে। কিন্তু তৃণমূল হয়তো চাইবে যে এই ব্যাপারটা একটা নিষ্পত্তি হয়ে যাক, হয়ে গিয়ে ভোটের সময় যেন অনুব্রত মণ্ডল অ্যাক্টিভ থাকে এবং তার লোকেরা যেন অ্যাক্টিভ থাকে। কিন্তু বিভিন্ন মহল থেকে কিন্তু গ্রেপ্তারের দাবি উঠছে অনুব্রত মণ্ডলের। গ্রেপ্তার কি আদৌ হবেন? দেখো, এটা তো আমি বললাম না যে আমরা তো গণৎকার নই। গ্রেপ্তার হবেন কি হবেন না সেটা সবটাই পুলিশ অ্যাকশনের উপর ডিপেন্ড করছে। ওটাই তো আমি বারবার করে বলছি যে পুলিশের অ্যাকশন লোকে দেখতে চাইছে। বাকি গ্রেপ্তারের দাবি তো উঠবেই, পলিটিক্যাল পার্টিগুলো তুলবে, সাধারণ মানুষের মধ্যে অনেকেরই একটা মানে একটা 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 বক্তব্য বা দাবি আছে যে হ্যাঁ অ্যারেস্ট হওয়া উচিত। কিন্তু এন্ড অফ দ্য ডে অ্যারেস্ট হবেন না, পুলিশ হেফাজতে থাকবেন কি থাকবেন না, এটা তো আলটিমেটলি পুলিশ উইল ডিসাইড, আলটিমেটলি কোর্ট উইল ডিসাইড। ঠিক আছে, সেটাতে তো আমাদের কিছু বলার নেই। আমরা শুধু দেখতে পারি যে ব্যাপারটা সত্যি একটা কিছু ট্যাঞ্জিবল জায়গায় গেল না একটা আইওয়াশ হয়ে থাকলো, সেটাই দেখা। ধন্যবাদ শঙ্খদাকে। দেখতে থাকুন দ্য ওয়াল, খবর এখন এখানেই।